হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। ইউ আর ওয়াচিং TWS একাডেমি। সকলকে স্বাগত TWS এ। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, বহু প্রতীক্ষিত এবং ছাত্রছাত্রীদের থেকে ডিমান্ডেড একটি ক্লাস, যে স্যার ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো আমাদের পরীক্ষাতে ব্যাক টু ব্যাক রিপিট হয় বা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলি নিয়ে একটু ক্লাস যদি হতো। তাই তোমাদের সেই কথা মাথায় রেখে আমি আজকের যে ক্লাসটি এনেছি সেটি হচ্ছে, টপিকের নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর থেকে ইম্পর্টেন্ট আর্টিকেলস, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আজ আমরা চর্চা করব। এবারে কিছু বিষয় তোমাদেরকে আমি মেনশন করে দিই। যদি তোমার টার্গেট থাকে, কি বললাম খুব মন দিয়ে শুনবে, যদি তোমার টার্গেট থাকে এসএসসি অথবা রেল, যদি তোমার টার্গেট থাকে এসএসসি অথবা রেল, তাহলে এই ক্লাসে যতগুলো আর্টিকেল আমি দেব সব পড়বে। কি বললাম? সব পড়তে হবে। যদি তোমার টার্গেট হয় এসএসসি বা রেল, তাহলে এখানে আজকের ক্লাসে যতগুলো আমি অনুচ্ছেদ দেবো সবগুলোই তোমাদেরকে পড়তে হবে। আর যদি স্টেটের বিভিন্ন এক্সাম, লাইক কনস্টেবলের এক্সাম, পুলিশের এক্সাম, পিএসসি ক্লার্কশিপের এক্সাম, এইগুলো যদি কারোর টার্গেট থাকে সেক্ষেত্রে কিছু তোমরা বাদ দিতে পারবে। ওকে। আর এসএসসি রেল হলে সম্পূর্ণ গোটাটাই তোমাকে পড়তে হবে। আর কনস্টেবল লেভেলের মতো এক্সাম হলে তোমাকে কিছু বাদ দিতে পারো। তবে আমি এখানে ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলিকেই রেখেছি, যেগুলো তোমার ম্যাক্সিমাম টাইম রিপিট হয়। তো চলো কিভাবে পড়বো দুটো জিনিস আগে শিখে নেই। সবার প্রথম পাঠে আমরা এখান থেকে থিওরি নোটস তোমাদেরকে দিয়ে দেব। এটা যদি খাতায় একবার লিখে রাখতে পারো, এটা লিখে লিখে মুখস্থ করতে হবে, বোঝা গেল? সবার প্রথমে থিওরি নোটস দিয়ে দেবো, শেষে আমি বেশ কিছু তোমাদের জন্য PYQs চর্চা করব। সবার প্রথম যে সেগমেন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে থিওরি নোটস। এই ক্লাসের ওপর থেকে আমি যত যা গুরুত্বপূর্ণ আর্টিকেল আমি দিয়ে দিচ্ছি। এবারে মন দিয়ে একটু ইন্ট্রোডাকশন শোনো, যে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল কবে। সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949, আর এই সংবিধান কার্যকর হয়েছিল কবে? 26 জানুয়ারি 1950। তো একটা প্রশ্ন আসে যে মূল সংবিধানে বা অরিজিনালি কতগুলি আর্টিকেল ছিল। সকলেই আমরা আনসার করতে পারবো যে ইনিশিয়ালি এটা 395 আর্টিকেল নিয়ে গঠিত হয়েছিল, 395টি অনুচ্ছেদ ছিল। তো বর্তমানে আমরা দেখেছি আর্টিকেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পার্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তফসিল বা শিডিউলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমি যেহেতু থিওরি দিয়ে স্টার্ট করবো, আগে খুব মন দিয়ে ক্লাসটা শুনতে হবে। আমি যা যা বিষয় বলে দেবো। ওকে। সবার প্রথমে দেখো, এটা বুঝতে গেলে সবার প্রথমে এই জিনিসটা একটু হলেও তোমাকে জানতে হবে যে ভারতীয় সংবিধানের পার্ট কি, এবং যেখানে কি কন্টেন্ট রয়েছে এবং কোন অনুচ্ছেদের মধ্যে কি কন্টেন্ট রয়েছে। যদি দেখো একটু স্ক্রিনের দিকে, আমরা পড়েছিলাম যে মূল সংবিধানে 22টি পার্ট ছিল, হ্যাঁ কি না? সেই পার্টের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে কত? 25টি পার্ট রয়েছে। যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে বিভিন্ন পার্টের সংখ্যা রয়েছে। যেমন খুব সহজ একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, পার্ট 3-তে আছে মৌলিক অধিকার, সবার মুখস্থ। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ, পার্ট 4-এ আছে ডিপিএসপি, পার্ট 4-এর এতে আছে ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে এই যে বিষয়টি এবং যেটা অনুচ্ছেদ যেগুলো সবচেয়ে বেশি আসে, তো আমি প্রথম 5টি পার্ট তোমাদের জন্য আমি অ্যাড করেছি। তো সবার প্রথমে দেখো পার্ট 1। তো যদি আমি পার্ট 1-এ কথা বলি, তাহলে এরকম আমরা বর্তমানে কটি পার্ট পাই? বর্তমানে 25টা আমাদের পার্ট। তো পার্ট 1-এ আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তাহলে পার্ট 1-এর আলোচিত কন্টেন্ট বলতে এখানে কি রয়েছে, কি ম্যাটার রয়েছে, কি সাবজেক্ট বা ডিলস উইথ, মনে থাকবে? তাহলে পার্ট 1 অফ আওয়ার কনস্টিটিউশন ডিলস উইথ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এটা 1 থেকে 4 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে আছে, সেই স্টেট ক্রিয়েশন কিংবা এক্সিস্টিং স্টেটের নেম, এরিয়া, বাউন্ডারি, ওই যে ম্যাটারগুলো আমরা পড়েছিলাম, যেটা পার্ট 1 এর মধ্যে পাবো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে। পার্ট 2 এর কথা বললে, পার্ট 2-তে কি আছে? সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে কি? নাগরিকত্ব। পার্ট 2-তে কি আছে? সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে কি? নাগরিকত্ব। তাহলে নাগরিকত্ব কোথায় আছে? 5 to 11 অনুচ্ছেদের মধ্যে। তাহলে 5 to 11 পরীক্ষাতে বহুবার এই ধরনের কোশ্চেন আসতেও দেখবে যে ভারতীয় সংবিধানের 5 থেকে 11 সংখ্যক অনুচ্ছেদ ডিলস উইথ বা কিসের সাথে সম্পর্কিত, তখন উত্তর করে আসতে হবে যে স্যার সিটিজেনশিপ বা নাগরিকত্বের সাথে সম্পর্কিত।
এরপরে দেখো যদি আমরা কথা বলি পার্ট 3, এরপরে যদি আমরা কথা বলি ভারতীয় সংবিধানের পার্ট 3, যেখানে আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোথায় আছে আমরা সকলেই আনসার করতে পারবো যে না স্যার 12 to 35। এগুলো খাতাতে নোট ডাউন করে নেবে, এই প্রথম 5টা খাতাতে অবশ্যই নোট ডাউন করবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে পার্ট 3 থেকে এগুলো একদম বেসিক জিনিস, ওকে, ফান্ডামেন্টাল রাইট। এরপরে দেখো পার্ট 4, চতুর্থ পার্টে কি আছে? চতুর্থ পার্টে আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, বা যেটিকে আমরা সংক্ষেপে বলেছি DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এটি কত সংখ্যক অনুচ্ছেদে রয়েছে? 36 to 51, 36 থেকে 51 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে রয়েছে, 36 থেকে 51 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে আছে। আচ্ছা, আমার সাউন্ড অডিও ভিডিও ঠিক আছে? আজকে জিজ্ঞেস করা হয়নি। 36 থেকে 51। এরপরে দেখো যে বিষয়টা বলবো, ঠিক আছে, ক্লিয়ার আছে। এরপরে দেখো যেটা আমরা জানছি, যেটা পরবর্তীতে অ্যাড হয়েছিল পার্ট 4 এর এ, সেখানে আছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, বা যেটিকে আমরা মৌলিক কর্তব্য বলবো, যেটা কত সংখ্যক অনুচ্ছেদে? 51A। প্রথমে 10টা অ্যাড হয়েছিল, পরে একটা, সব মিলিয়ে 11টা। এরপরে পার্ট 5 এ আমাদের আলোচ্য বিষয় কি? সেখানে দা ইউনিয়ন সম্পর্কে জানতে পারি। এটা 52 থেকে 151 সংখ্যক অনুচ্ছেদগুলি রয়েছে এর মধ্যে। আমি আরো কয়েকটা পার্ট বলবো, এই রিলেটেড একটা এমসিকিউ আছে, সেখানে গিয়ে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা সবার মুখস্থ, একবার ইয়েস লিখে দাও সকলে মিলে, একবার ইয়েস লিখে দাও। পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 2 সিটিজেনশিপ, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিপিএসপি, পার্ট 4 এর এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট 5 হচ্ছে দা ইউনিয়ন, এবং অনুচ্ছেদগুলি একবার দেখে নেবে। ডান, ভেরি গুড, ভেরি গুড, এটা অবশ্যই নোট ডাউন করে নেবে। এবারে দেখো আমরা যেটা পড়তে চলেছি ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল। সংবিধানের সমস্ত আর্টিকেলই গুরুত্বপূর্ণ, তবে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো আমরা এক্সামে বারবার রিপিট হয়েছে, কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে, সেইগুলিকেই আমি বারবার করে সাজিয়ে এনেছি, ঠিক আছে? চলো, তো এইগুলো কিভাবে মুখস্থ করতে? ইংরেজিতে আছে, চিন্তার কোনো কারণে ইংরেজিতে হলে সুবিধা হবে, এবং প্রতিটি সম্ভাব্য আমি চেষ্টা করব বাংলা বলে দেওয়ার, কোনো অসুবিধা নেই। ম্যাটারটা বুঝতে পারলেই হবে যে পরীক্ষাতে তুমি যাতে সঠিক অ্যান্সার করে আসতে পারো। সবার প্রথমে দেখো আমরা রেখেছি আর্টিকেল 1, একদম 1 থেকে শুরু করছি। সবার প্রথমে দেখো আর্টিকেল 1, তাহলে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 1 কি বলছে? সেখানে নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন, নাম এবং যে ইউনিয়নের যে টেরিটরি সেই সম্পর্কে বর্ণিত আছে আর্টিকেল 1 এ। তাহলে এখান থেকে কি ধরনের কোশ্চেন্স আসে আমাদেরকে? এখান থেকে আমাদেরকে কোশ্চেন্স আসে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়নের নাম সম্পর্কে, হ্যাঁ, বা তার টেরিটরি সম্পর্কে বর্ণিত আছে, তখন উত্তর করতে হবে একটা টাইপ হয়। আর একটা টাইপ হয় যে আর্টিকেল 1 এ কি কোনটির সাথে সম্পর্কিত, বলে 4টে অপশন দিল, তখন নির্বাচন করতে হবে যে নেম অ্যান্ড টেরিটরি যেটা, সেটা হচ্ছে আর্টিকেল 1। না, এটা ইংরেজিতেই দিতে হবে, বুঝতে পেরেছো? আমি প্রতিটার বাংলা বলে দেবো। এরপরে দেখো আর্টিকেল 2, আর্টিকেল 2 তে কি রয়েছে? অ্যাডমিশন। এই জায়গা থেকে ভালো ভালো এমসিকিউ আসে। আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর পার্থক্যটা একটু ভালো করে বুঝে নেবে, দুটোই স্টেটের সম্পর্কিত। দেখো আর্টিকেল 2 বলে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন রাজ্যের সূচনা, সেটা আমরা বা প্রতিষ্ঠা, সেটা আমরা জানতে পারি আর্টিকেল 2 তে। আর আর্টিকেল 3 কি বলে? আমাদের যে এক্সিস্টিং স্টেটস আছে সেখান থেকে ফরমেশন অফ নিউ স্টেট, হ্যাঁ, অল্টারনেশন অফ এরিয়াজ, তার এরিয়া বৃদ্ধি করা, বাউন্ডারি বা নেমস অফ এক্সিস্টিং স্টেটস, এই যে বিষয়গুলো আমরা জানতে পারি, সেই জিনিসটা রয়েছে আর্টিকেল 3 তে। খুব ইম্পর্টেন্ট, অনেকবারই দেখবে আর্টিকেল 1, 2, 3 এই তিনটে থেকেই কোশ্চেন্স তুমি পেয়ে যাবে। আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 এই তিনটেতেই পেয়ে যাবে। প্রতিটা একদম পড়বে, কোনো লাইনে না বুঝতে পারলে বলবে, আমি বাংলা আরো একবার বলে দেবো প্রয়োজনে, একবার ছাড়া দুবার বলে দেবো। আরো একবার বলছি, শুনে নাও। আর্টিকেল 1 নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন, ইউনিয়নের নাম এবং টেরিটরি সম্পর্কে জানতে পারি আমরা আর্টিকেল 1 এ। আর্টিকেল 2 অ্যাডমিশন আর এস্টাবলিশমেন্ট অফ এ নিউ স্টেট, এস্টাবলিশড মানে কি? গঠন করা বা প্রতিষ্ঠা করা, নিউ স্টেট নতুন রাজ্যের।
3 নম্বর আর্টিকেলে বলছে যত আমাদের এক্সিস্টিং স্টেটস রয়েছে, এক্সিস্টিং স্টেটস মানে কি, যে স্টেটস গুলো অলরেডি বিদ্যমান, তো এক্সিস্টিং স্টেটস কি থেকে হয়, ফরমেশন অফ নিউ স্টেট, নতুন কোন রাজ্যের সূচনা, কিংবা অল্টারনেশন অফ এরিয়া, এরিয়ার পরিবর্তন, বাউন্ডারিজ অর নেম, নামের যে পরিবর্তন, সেইগুলো আমরা জানতে পারি আর্টিকেল 3 তে। এরপরে 12 to 35 যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেখান থেকে আমাদের যেটা জানতে হবে দেখো আর্টিকেল 14। আর্টিকেল 14 কি বলে, ইকুয়ালিটি বিফোর ল। এটা দেখবে তোমরা যদি আমার কাছে পলিটির ফাউন্ডেশন পড়ে থাকো, তোমরা যদি আমার কাছে পলিটির ফাউন্ডেশন পড়ে থাকো, দেখবে এই জায়গাগুলো আমার পুরো বাংলাতে তোমাদের মেইন পলিটির ক্লাস যেটা হয় সেই পলিটির ক্লাসের মধ্যে করানো থাকে, হ্যাঁ কি না? তোমরা যদি কেউই আমার কাছে ফাউন্ডেশন পড়ে থাকো, খেয়াল করবে পলিটি ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আমার বাংলাতেও তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়ে রেখেছি। তাহলে আর্টিকেল 14 কি বলে, ইকুয়ালিটি বিফোর ল। তাহলে ইকুয়ালিটি বিফোর ল আমরা কি বলছি, আইনের চোখে সমতার অধিকার, বোঝা গেল, সমতার অধিকার, খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, স্টার্ট দিয়ে দিলাম। আর্টিকেল 15 কি বলে, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। মানে কি বলে, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্য অর্থাৎ ডিসক্রিমিনেশন কে প্রোহিবিশন করা হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে, বোঝা গেল। তাহলে আর্টিকেল 15 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, যে এই যে বিভিন্ন প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণ করা হয়েছে, বিভিন্ন প্রকার বৈষম্য ডিসক্রিমিনেশনকে প্রোহিবিশন করা হয়েছে, মানে নিষিদ্ধকরণ করা হয়েছে, সেটা অন দ্য বেসিস অফ রিলিজিয়ন হোক, রেস হোক, কাস্ট হোক, সেক্স হোক, কিংবা প্লেস অফ বার্থ হোক, এই সবের ওপর থেকে যে ডিসক্রিমিনেশন বা বৈষম্যকে নিষিদ্ধকরণ করা আর্টিকেল 15 এ আছে। ভালো কোশ্চেন। এরপরে দেখো আর্টিকেল 16। আর্টিকেল 16 কি বলে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি অর্থাৎ সমান সুযোগের বিষয়, সেটা আমরা জানতে পারি আর্টিকেল 16 এ, বা যেটাকে আমরা বলি বিভিন্ন সব পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকারের কথা। আর্টিকেল 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে, অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ বা অস্পৃশ্যতা বিলুপ্ত করা হয়েছে কোন অনুচ্ছেদে, অনুচ্ছেদ 17। বিভিন্ন প্রকার খেতাবের যে জায়গাটা আসে, টাইটেল, অ্যাবলিশনস অফ টাইটেল, সেটা আমরা জানতে পারি কোথায়, আর্টিকেল নম্বর 18 ধারা 18-তে আমরা জানতে পারি যে খেতাব বা উপাধি গ্রহণ নিষিদ্ধকরণ, যেখানে সামরিক এবং শিক্ষাক্ষেত্র ছাড়া, বোঝা গেল। তাহলে এখানকার মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার কিছু নেই, একবার দেখে নাও। আমি সরে আসলাম, একবার তুলে নাও বা লিখে নাও বা পড়ে নাও, কোনোটাই ডাউট হলে, যখন এই স্লাইডে আছে, এইটা ফার্স্ট স্লাইড, তো এই স্লাইডে কোনোটা না বুঝতে পেরে থাকলে আমাকে বলো, আমি আরেকবার বলে দেবো। একজন লিখেছে 14 আর 15। প্রথমত তোমাকে আমি বলবো, তুমি যদি ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, একবার ফাউন্ডেশনে 14-15 মৌলিক অধিকারের মধ্যে আসবে, গিয়ে দেখো বাংলাতে নোটস দেওয়া আছে। ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সমতার অধিকারের কথা বলে, আর 15 বলে ডিসক্রিমিনেশন অফ প্রোহিবিশন অন দ্য, এই সমস্ত বিভিন্ন বিষয়ের ওপরে যে ডিসক্রিমিনেশন বা বৈষম্যকে নিষিদ্ধকরণ করা হয়েছে, এ দুটো। 17 বহু পপুলার, 17তে বলা হচ্ছে অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ বা অস্পৃশ্যতাকে বিলোপ করা হয়েছে আর্টিকেল 17-তে, হয়ে গেল, ডান। চলো, হ্যাঁ ফাউন্ডেশনে এইগুলো যখন যেদিন যে টপিক পড়ানো হয়েছে, যখন মৌলিক অধিকার হয়েছে এইগুলো পড়ানো হয়েছে, যখন রাষ্ট্রপতি পড়ানো হয়েছে রাষ্ট্রপতিগুলো। আজকে এই ক্লাসটার বৈশিষ্ট্য কি, এই ক্লাসে আমি যত যা আর্টিকেল, অল আর্টিকেল সবগুলোই আমি এক জায়গায় করে দিয়েছি, বুঝতে পেরেছো? চল, এই নোটসটা একদম মানে টপ নচ নোট, আমাকে দুবেলা সময় লেগেছে এই নোটসটা বানাতে। এই নোটসটা আমাকে বানাতে দুবেলা সময় লেগেছে, কারণ তোমাদের জন্য স্পেশালি ডিজাইন করেছে। অনেকে বলে স্যার এই জায়গাটা এক জায়গায় করে দিন, তাই পুরো সব এক জায়গায় করা আছে। এরপরে চলো আর্টিকেল 18 হলো আর্টিকেল 19। সেখানে কি, প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ এন্ড এটসেট্রা। আর্টিকেল 19 এ দেখবে বিভিন্ন প্রকার, টোটাল 6 প্রকারের কথা আমরা বলি, যে আর্টিকেল 19 এ 6 প্রকার স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে। বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতা, সংঘ বা সমিতি গঠন, সর্বত্র সমানভাবে চলাফেরার অধিকার, স্বাধীনভাবে সর্বত্র বসবাসের অধিকার,
যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বনের অধিকার, শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, এই যে 6 প্রকারের কথা আমরা জানতে পারি সেটা আর্টিকেল 19-এ রয়েছে। ক্লিয়ার? কোনোটাই বুঝতে অসুবিধা হলে বলবে, যেহেতু ইংরেজিতে রয়েছে আমি বারবার বলছি, বলে দেব। আর্টিকেল 21, সেখানে কি বলা হয়? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স খুলবে, পেয়ে যাবে যে জীবন ও ব্যক্তিগত যে সাম্যের অধিকার সেটা আমরা কোথায় জানতে পারি? আর্টিকেল 21। আর্টিকেল 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, পার্সোনাল লিবার্টি অ্যান্ড লাইফ, এটা আমরা জানতে পারি আর্টিকেল 21। 21 এর এটা কিসের সংযোজন? রাইট টু এডুকেশন, ভিবিআই, রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন 21A। শিক্ষার এই ম্যাটারটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত হয়েছিল। আর্টিকেল 23 এবং 24, 23 এবং 24 কি? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, এই জায়গাটা থেকে তোলা হয়েছে। তো 23-তে কি বলা হয়? প্রোহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, বলপূর্বক যে শ্রমদান কিংবা যে হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষ নিয়ে ব্যবসা বা মানুষ ক্রয় বিক্রয়, বেগার খাটানো বা বলপূর্বক শ্রমদান বা ফোর্স করে কাউকে লেবার করা হচ্ছে, সেই জিনিসটা নিষিদ্ধ। প্রোহিবিশন কোথায়? 23-এ। 24-এ কি? প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। সেখানে আমরা দেখব একটা বিষয় উল্লেখ করা থাকে যে 14 বছরের কম বয়সী শিশুকে 14 বছরের কম বয়সী শিশুকে খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে, যেটা এখানে ফ্যাক্টরিজ বা এক্সেট্রা বলা হচ্ছে, সেখানে নিযুক্ত করা নিষিদ্ধকরণ। আর্টিকেল 23 এবং 24 খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। তোমরা দেখবে এখানে স্টেপ জাম করা আছে, 19, 19-এর পরে 21, 21-এর পরে 21, তারপর 23, 24, তারপর কোথায় চলে গেল 32, তারপর 39, যেটা ডিপিএসপি তে। কেন? কারণ এখানে ইম্পর্টেন্ট গুলোই তোলা রয়েছে। বোঝা গেল? আর্টিকেল 32 চলে এসো, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, যেটা আমরা পড়ি সাংবিধানিক প্রতিকার বা প্রতিবিধানের অধিকার। এখানে সেই রিটস এর মাধ্যমে আমরা জানি, হ্যাঁ, তুমি মৌলিক অধিকার ক্ষুণ্ণ বা খর্ব করার চেষ্টা করা হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। 32 সংখ্যক অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট এবং 226 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট। এই জায়গাটা থেকে এটা ডিপিএসপি। তার মধ্যে 39-এর এতে কি বলছে? সেখানে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, যে আইনি সহায়তা প্রদান, সেই ম্যাটারটা। এবং আর্টিকেল 40, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের গঠন, সেটা আমরা জানতে পারি আর্টিকেল 40-তে বা আর্টিকেল কোথায় গেল? আর্টিকেল 40-এ। এবারে বলো কোনটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি সেইটাকে আবার একবার বুঝিয়ে দেব। এবারে বলো কোনটি বুঝতে অসুবিধা হয়েছে, আমি সেটা আর একবার বলে দেব। এইগুলো আমার ইউটিউবেও বাংলাতে করে দেওয়া আছে। যদি কেউ ফাউন্ডেশন না করে থাকো, দেখবে আর তোমার ফাউন্ডেশন দেখবে এটা কোথায় যেন, আমি ডিপিএসপির মধ্যে পুরো বাংলাতে আমার চার্ট করে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো মুখস্থ তোমার। ওকে, ভেরি গুড ত্রিবিক্রম, ভেরি গুড। এর মধ্যে কোনটা অসুবিধা একবার বলো। ডিপিএসপির মধ্যে 36 to 51 ডিপিএসপির মধ্যে আসে, সবে এখানে 36 to 51 এর মধ্যে দুটো আছে। এখানে 39-এর এ আছে, এসএসসি এমটিএস এও প্রিভিয়াস ইয়ারে এসছে গত বছর, আর্টিকেল 40 ডব্লিউবিসিএস এও এসছে। বুঝতে পেরেছো? 39A আর একবার বলবো, ওই যে যেটাকে বলছে ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এইড, যেটাকে বলা সামাজিক ন্যায় এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান। চলো এগিয়ে যাই। যে ফাউন্ডেশনে আছে এবং এই জিনিসটা চোখে ফার্স্ট টাইম দেখছো, হ্যাঁ, তার পক্ষে খুবই কষ্টকর যে আমি বলবো যে আমি ব্যর্থ তার কাছে। আমি তার কারণ এই সেম জিনিস আমি বাংলাতে ফাউন্ডেশন ব্যাচে, আমি বারবার এই জিনিসটা জোর গলায় কেন বলছি, আমি দিয়ে রেখেছি এই কারণে। বুঝতে পেরেছো? এরপরে দেখো আর্টিকেল 44। আর্টিকেল 44 কি বলে? ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, আর্টিকেল 44-এ কি বলা হয়েছে? আর্টিকেল 44 খুব পপুলার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এটা কোথায় আছে? পরীক্ষাতে আসে।
ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44 এ আলোচিত হয়েছে। আর্টিকেল 47 কি আছে? অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। অর্থাৎ আর্টিকেল যদি 47 দেখো, এটার আলোচ্য বিষয়বস্তু কি বলো? কি গড়বড় হয়ে গেল, দাঁড়াও দেখে নি। তো 48 হবে, তাই বলি, জন্য গড়বড় হলো। হ্যাঁ, এবারে কারেক্ট আছে। অর্থাৎ আর্টিকেল 48 যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর্টিকেল 48 এখানে আমরা জানবো অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, একদমই রাইট। অর্থাৎ আর্টিকেল 48 আমাদের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে কি রয়েছে একবার আমরা চোখ বুলিয়ে দেখি। আর্টিকেল 48 এই জায়গাটা থেকে ডিপিএসপি থেকে আমি সবচেয়ে বেশি কোশ্চেন দেখেছি এসএসসি পরীক্ষাতে, সবচেয়ে বেশি। বোঝা গেল? কৃষি ও পশুপালনের সঙ্গে সম্পর্কিত। আর্টিকেল 48A, আর্টিকেল 48A, প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাপোর্টিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। অর্থাৎ 48 কি বিভিন্ন পরিবেশ, বনাঞ্চল, বন্যপ্রাণী সংরক্ষণ এবং তার উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। 49 কি বলা আছে? 49 হচ্ছে প্রোটেকশন অফ মনুমেন্টস, প্লেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। অর্থাৎ ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ এবং জাতীয় গুরুত্বপূর্ণ ঐতিহ্যকে সংরক্ষণ করাকে বোঝায়। আর্টিকেল 50 খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। সেপারেশন অফ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থাকে অর্থাৎ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। আর্টিকেল 51 এ আলোচিত হয়েছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আন্তর্জাতিক যে শান্তি এবং নিরাপত্তার সাথে সম্পর্কিত 51 অ্যান্ড 51A, যেটা আমাদের কি ফান্ডামেন্টাল ডিউটিজের সাথে সম্পর্কিত। সব মিলে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের সংখ্যা কয়টি বর্তমানে? 11টি। প্রথমে 10টা এসেছিল, তারপরে আরো একটা এসেছে। এবারে বলো কোনটা ডাউট আছে? এই আর্টিকেল মুখস্থ রাখতে অসুবিধা হচ্ছে না, কিচ্ছু করার নেই। যদি তুমি এসএসসি এবং রেলওয়ে টার্গেট করে থাকো, পড়তেই হবে। এবং আজকে জিতছি না কৌশিক, আমি জানি তুমি ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট, তোমার এই জিনিসটা দেওয়া হয়েছে অন্তত কতদিন আগে দেওয়া হয়েছে তোমাদের পলিটি ক্লাস? 2 মাস আগে বা তারও বেশি ছাড়া কম নয়। বাংলাতে দেওয়া আছে চৈতালি হালদার, বুঝলে? আজকে আমি সব এক জায়গায় করে দিয়েছি, তাই বাংলাতে দেওয়া আছে তোমার ব্যাচে। আমি খুলে কিন্তু এখনই দেখিয়ে দিতে পারি। না না, পূজা বলছে স্যার, বলছি আর্টিকেল গুলো কি ইংরেজিতে আসবে পরীক্ষাতে? পরীক্ষার ল্যাঙ্গুয়েজ যদি তোমার বাংলা থাকে, পরীক্ষাতে এটাই বাংলাতে দেবে। বুঝতে পারোনি? পরীক্ষাতে যদি তোমার বাংলাতে, তুমি ধরো এমটিএস পরীক্ষা দেবে, কথার কথা, এমটিএস এর এক্সামের ল্যাঙ্গুয়েজ তুমি যদি বাংলা করে রাখো, তাহলে তোমার কোশ্চেনটা তুমি বাংলাতে দেখতে পাবে। এই সব জিনিস যখন আমি মনে করো রাষ্ট্রপতি পড়াচ্ছি, রাষ্ট্রপতি পড়ানোর সময় 52 থেকে যে আর্টিকেল গুলো শুরু হয়, বা রাজ্যপাল পড়াচ্ছি 153 থেকে যে আর্টিকেল গুলো শুরু হয়, সব বাংলাতে এক্সপ্লেন করা আছে আমার ক্লাসে। এখানে আমি কি করেছি, এখানে অনেক ছেলে মেয়ে বলেছিল যারা একটু অ্যাডভান্স স্টাডিজ করে যে স্যার সব আর্টিকেল এক জায়গায় করো। তো এখানে সব আর্টিকেল এক জায়গায় আছে যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? একদমই ত্রিবিক্রম ঠিক বলেছো, একদম ডিপিএসপির ক্লাসের দেখবে লাস্ট স্লাইডে ব্লু কালারের স্লাইডটা, যেখানে 36 to 51 এর মধ্যে ইম্পর্টেন্ট আর্টিকেল ইংরেজি বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে লেখা আছে।
এটা ইংরেজিতে বুঝতে সুবিধা হয় বলে এটা ইংরেজিতে আমি লিখে রেখেছি। চলো তাহলে এখানে ক্লিয়ার হলো? কোনোটা অসুবিধা বললে বলবো, আমি আরেকবার রিপিট করব। ইংরেজি বাংলা ছাড়ো, আগে যা হয়ে গেছে ছাড়ো। যদি কারোর অসুবিধা হয় ফাউন্ডেশনে ফোল্ডার খুলে একবার দেখে নেবে। এখন কোনটায় অসুবিধা হচ্ছে বলো, আমি সেটা রিপিট করব। সুস্মিতা লেট অ্যাডমিশন বাট পলিটি ক্লাস দেখোনি, ভেরি ব্যাড। আমি কি বলেছি, লাইভ ক্লাস করার দরকার নেই, 1 নম্বর থেকে ক্লাস করবে যারা লেট জয়েনিং। 49, প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। ন্যাশনাল ইম্পর্টেন্স কি? আমাদের দেশের যেগুলো গুরুত্বপূর্ণ যে মনুমেন্টস গুলো রয়েছে, বিভিন্ন প্লেস গুলো রয়েছে, তার প্রোটেকশন, তার নিরাপত্তা সুনিশ্চিতকরণ হয়েছে 49-এ। 51 এর ফান্ডামেন্টাল ডিউটিস। বলো তো দেখি, আমি যদি বড়দিন এটা কি, তুমি 51 এর ফান্ডামেন্টাল ডিউটিস এর মানে আমার কাছে জানতে চাইছো? এগুলো ছোটস্থ করানো আছে ক্লাসে, পড়ছো না, পড়ছো না, আমিই ব্যর্থ। বলো। নেক্সট আর্টিকেল 52, যেখানে আমাদের রাষ্ট্রপতির এই জায়গা থেকে অনুচ্ছেদ, ইভেন রাষ্ট্রপতির এই জায়গাও আমার না পুরো বাংলাতে তুলে দেওয়া আছে। যেমন কি আছে, আর্টিকেল 52 কি বলে, যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন, সেটা আমরা আর্টিকেল 52-তে জানতে পারি। 53-তে কি জানতে পারি, এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্রের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা রাষ্ট্রপতির উপরেই ন্যস্ত। পরের পয়েন্ট কি, আর্টিকেল 54 এবং 55 এ দুটো ইলেকশনের সাথে সম্পর্কিত, রাষ্ট্রপতির ইলেকশন। রাষ্ট্রপতির ইলেকশনে তো তুমি ভোট দিই না, অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয় না, ইলেকট্রাল কলেজ হয়। তো আর্টিকেল 54 এ হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, আর আর্টিকেল 55 হচ্ছে ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। ম্যানার রয়েছে 55-তে, আর 54-তে আছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। আমি বারবার বলেছি, এই জায়গা থেকে যদি পরীক্ষাতে কোশ্চেন্স আসে, কোশ্চেন্সটা একবার ইংরেজি বাংলাতে ভালো করে দেখে নেবে যে তোমাকে ম্যানার বলেছে, কারণ যদি ম্যানারটাকে আমি হাইড করি, দেখো এখানেও আসবে ইলেকশন অফ প্রেসিডেন্ট, এটাতেও কি আছে, ইলেকশন অফ প্রেসিডেন্ট। এই জন্যই বারবার বলি, এই প্রশ্নটা আসলে একবার ইংরেজি বাংলা করে দেখে নেবে যে তোমাকে ম্যানার বলেছে না নর্মালি ইলেকশন অফ প্রেসিডেন্ট বলেছে। স্যার চৈতালি স্যার এমটিএস এ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবেন। ক্লাসের শুরুতে আমি কি লিখেছি চৈতালি, এসএসসি বা রেল হলে সব পড়তে হবে। আদার্স এক্সামের জন্য তুমি কিছু কিছু বাদ দিতে পারো, সেটা আমি শেষে মার্ক করে দেবো। বোঝা গেল? একদম প্রথমে লিখেই শুরু করেছি। এইটুকু সব পড়ানো জিনিস একসাথে দিচ্ছি বলে তোমাদের একটু অনেকটা বেশি লাগছে, অস্বাভাবিক কিছু না, সব পড়ানো জিনিস। এরপরে দেখো আর্টিকেল 56, টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির যে টার্ম, মেয়াদ, সেটা আমরা জানতে পারি 56-এ। 60-তে কি, রাষ্ট্রপতির ওথ বা শপথ গ্রহণ সম্পর্কে। আর 61 রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি বা প্রসিডিওর অফ ইমপিচমেন্ট। এখানে একটাও কঠিন লাগবে না। দেখো তো এই জায়গায়, এটা এক জায়গায় বানিয়ে দিলাম, তো তাহলে তোমরা যখন মক টেস্ট বা বিভিন্ন করবে, যদি কোনোটাই অসুবিধা হয় টুক করে খুলবে আর একবার করে দেখে নেবে। বুঝতে পেরেছো? ষাট আর 61, 60-এ হচ্ছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে বর্ণনা আছে, আর 61-তে হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি বা যেটাকে আমরা ইমপিচমেন্ট মেথড বলি। বোঝা গেল? ইমপিচমেন্ট জানা যায় কোথায়, 61-তে, খুব পপুলার আর্টিকেল, পরীক্ষাতে অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষাতে। আর 60 হচ্ছে রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সম্পর্কিত, আর 61 হচ্ছে ইমপিচমেন্ট। হ্যাঁ, সাথে রাষ্ট্রপতির পাঠ পড়ার সময় এগুলো পড়া আছে, অ্যাবসলিউটলি থাকবে। তো চলো এগিয়ে যাই। এরপরে আর্টিকেল 63 বলছে ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে, যে ভাইস প্রেসিডেন্ট থাকবেন, উপরাষ্ট্রপতি থাকবেন, কোথায় জানতে পারি, আর্টিকেল 63-তে। এগুলো একদম করানো জিনিস, তাই আমি চটপট করে দেবো। আর্টিকেল 64 কি, ভাইস প্রেসিডেন্ট টু বি দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট মানে কি? কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে রাজ্যসভা, তাই না?
তাহলে রাজ্যসভায় এক্স অফিসিও চেয়ারম্যান, আমরা বারবারই পড়ি না যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারপারসন, সেটা আর্টিকেল 64 এ পেয়ে যাচ্ছে। 66 এ কি পাচ্ছি? ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে। 67 এর টার্ম অফ অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতির যে অফিসের যে টার্ম মেয়াদ সেটা জানতে পারছি। আর্টিকেল 72 এ ক্ষমা প্রদর্শন, অর্থাৎ পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডনস, এখান থেকে কোশ্চেন আসছে যে ক্ষমা প্রদর্শন সেটা কোথায় করতে পারেন, এই যে টু গ্র্যান্ট পার্ডনস, এটা আমরা জানতে পারি 72 এ। আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট, হাইয়েস্ট ল অফিসার বা চিফ ল অফিসার হয়ে থাকেন কান্ট্রির। আর্টিকেল 79 এ কি আছে? কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্টের গঠন প্রণালী সম্পর্কে আমরা জানতে পারি, অর্থাৎ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। আর্টিকেল 80 তে আমরা কি জানি? কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেট বলতে কি রাজ্যসভা, রাজ্যসভার যে কম্পোজিশন যে গঠন সেটা আমরা জানতে পারি। এবারে বলো কোনটায় অসুবিধা এদের মধ্যে বুঝতে। এবারে বলো এটির মধ্যে কোন আর্টিকেল বুঝতে অসুবিধা হয়েছে, আমি সেটা আরেকবার বলে দেব। একটা প্রশ্ন আসে না যে রাষ্ট্রপতি সাজাপ্রাপ্ত বা বৃত্তান্তপ্রাপ্ত অপরাধীকে বা আসামিকে ক্ষমা প্রদর্শন করেন কোন অনুচ্ছেদে? সেই প্যারডনিং পাওয়ার হচ্ছে 72-এ। একদমই কারেক্ট। একদম নতুন কিছু নাই, পড়ানোর জিনিস, জাস্ট আমি এক জায়গাতে সাজিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, আর কিচ্ছুই করেন। পার্ট 5-এ 79 থেকে 122, সেখানে পার্লামেন্ট বা সংসদ সম্পর্কে আমরা জানতে পারি। 79 নম্বর ধারা কি বলে? কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্টের গঠন বলে, যেখানে রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ নিয়ে গঠিত, একটি উচ্চ কক্ষ একটি নিম্ন কক্ষ, সেটাই তো আমরা এখানে জানতে পারি পার্লামেন্টের গঠন। এটা WBP তেও কোশ্চেন এসেছিল যে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট বলতে আমরা কি বুঝি। তো ভারতীয় সংসদ বা পার্লামেন্ট বলতে 3টি কম্পোনেন্ট তোমাকে মনে রাখতে হবে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। হলো। আর আর্টিকেল 80 কি? উচ্চ কক্ষের গঠন সম্পর্কে জানতে পারি, অর্থাৎ রাজ্যসভা কতটি আসন নিয়ে গঠিত? অনধিক 250, অর্থাৎ নট মোর দ্যান 250 মেম্বার্স থাকে কোথায়? রাষ্ট্রপতির মধ্যে। হলো। নেক্সট, এরপরে দেখো চলে আসছি আর্টিকেল 81। আর্টিকেল 81 হাউস অফ দ্য পিপল, লোকসভার যে কম্পোজিশন সেটা, হাউস অফ দ্য পিপল মানে কি? লোকসভা, এগুলো বারবার পড়ানো আছে, আমি আর নতুন করে বলবো না। তার কম্পোজিশন জানতে পারি, যেমন একটু আগে স্লাইডে দেখলে আর্টিকেল 80-তে রাজ্যসভার গঠন জানতে পারছি, এটা লোকসভার হচ্ছে। আর্টিকেল 93 এর সাথে কিসের সম্পর্কিত? স্পিকার এন্ড ডেপুটি স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল, অর্থাৎ যে অধ্যক্ষ, অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। স্পিকার এবং ডেপুটি স্পিকার কোথায় আছে? সেটা হচ্ছে 93 অনুচ্ছেদে। 110-এ কি আছে? ডেফিনেশন অফ মানি বিল, অর্থ বিলের সংজ্ঞা, বা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মানি বিলের সাথে সম্পর্কিত, যদি কোশ্চেন আসে সেটা হচ্ছে আর্টিকেল 110। হাসানুর শেখ স্যার 72 বুঝতে পারেনি, পলিটি ক্লাস নম্বর রাষ্ট্রপতি খুলবে, খুলে একবার দেখে নেবে। তার মানে পড়নি। কেন? প্রথমত আমি এখানে দুবার রিপিট করেছি, 2বার বা 3বার রিপিট করেছি, তারপরে আমি আর বলছি না, কারণ তুমি ক্লাসটা দেখোই, বাংলাতে লেখা আছে, খুলে দেখে নাও, বিশেষ না হলে রাষ্ট্রপতির ক্লাস। আর্টিকেল 1112, যেটাকে আমরা চলতি কথায় বাজেট বলছি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বোঝা গেল? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আজকে এই আর্টিকেল গুলো দেখে যে ঘাবড়ে যাচ্ছে, তার মানে সে ফাঁকি দিয়েছে, পরিষ্কার ফাঁকি দিয়েছে, ধরা পড়েছে। পাওয়ার অফ প্রেসিডেন্ট টু এই প্রমোটেড অর্ডিন্যান্স, এই যে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারির বিষয়, এটা কোথায় জানতে পারি? অর্ডিন্যান্স জারি কার কাছে আছে? অর্ডিন্যান্স জারি প্রেসিডেন্টের পাওয়ার, মনে থাকবে। এটা কোথায়? আর্টিকেল 123। আর্টিকেল 148 কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, বা যেটাকে আমরা পপুলারলি CAG বলছি, ক্যাগ। হলো। পুরোটা একবার করিনি, তারপরে হ্যাঁ এরা পড়েনি কখনো, এই জন্যই অবাক হচ্ছে, বুঝতে পেরেছো? কারণ ক্লাসটা একবারও খুলে দেখেনি, এটাই আমার দুর্ভাগ্য।
এই স্লাইডে কোনো ডাউট? আমি শেষে একবার স্টার করে দেবো, যেগুলো এর মধ্যেও যদি কেউ শর্টকাট খুঁজে থাকো তাদের জন্য। এরপরে চলে আসছে আর্টিকেল 153, গভর্নরস অফ স্টেট। এই যে রাজ্যের রাজ্যপাল থাকবেন, 153তে জানতে পারি। এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট, রাজ্যের যে শাসনাধিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত, 154 সংখ্যক অনুচ্ছেদে আমরা জানতে পারি। কোথায়? 154 সংখ্যক অনুচ্ছেদে জানতে পারি। আর্টিকেল 155 কি? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, রাজ্যপালের নিয়ম। 156 টার্ম অফ অফিস অফ গভর্নর, রাজ্যপালের যে পদের যে টার্ম, মেয়াদ। 157 কি? কোয়ালিফিকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ গভর্নর, রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন, যোগ্যতা। 159 ওথ, রাজ্যপালের শপথ। আর আর্টিকেল 165, রাজ্যের হাইয়েস্ট ল অফিসার হলো অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। WBPSI তে এসেছিল, কি বললাম মন দিয়ে শোনো। WBPSI তে এসেছিল যে ভারতবর্ষের কোন রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে কি বলে? অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। একবার পড়ো, কোনটা অসুবিধা আমাকে বলো। দেখো, এটা বাস্তব, যদি কেউ ফার্স্ট টাইম পড়ো তার কঠিন লাগবে এবং বুঝতে খটোমটো লাগবে। যদি কেউ ফার্স্ট টাইম পড়ো, এটা তো একদম চিরন্তন সত্য, এটা তুমি লুকানোর কিছু নেই। বাট যারা কয়েকবার পড়েছো উল্টে পাল্টে, এবং আমি বিশ্বাস করি যারা ফাউন্ডেশন পড়েছো, যারা শুধু প্র্যাকটিস করছে তাদের একটু প্রবলেম হতে পারে, কারণ ফাউন্ডেশন আমি পড়াইনি। বাট যাদের তোমার ফাউন্ডেশন অন্তত আমার কাছে একবার পড়েছো, সব লেখানো আছে। চলো এগিয়ে যাই। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হলেন অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। এরপরে আমরা আসছি আর্টিকেল 168, খুব গুরুত্বপূর্ণ, রাজ্যের শুরু হয়ে গেল। ঠিক আছে, আর্টিকেল 168 আমরা পাই কি? পাই রাজ্য আইনসভার মধ্যে পার্ট 6 এ রয়েছে রাজ্য আইনসভা সম্পর্কে। তো 168 হচ্ছে আমার বিশেষ করে কনস্টিটিউশন অফ দ্য লেজিসলেচার অফ স্টেট, রাজ্যের যে আইনসভার সে বিষয় আমরা 168। 169 হচ্ছে অ্যাবলিশন অফ ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেট, খুব গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। কি বললাম বুঝতে পেরেছো? 169, রাজ্যগুলিতে যে বিধান পরিষদের সৃষ্টি বা বিলপ, কাউন্সিল অফ স্টেট, কোথায়? রাজ্যের, কাউন্সিলস ইন স্টেট, রাজ্যের বিধান পরিষদে, যেমন ওয়েস্ট বেঙ্গলে একটা সময় ছিল আর্টিকেল 169 এর মাধ্যমে। আর্টিকেল 170, কম্পোজিশন অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, বিধানসভার গঠন, অ্যাসেম্বলি মানে সভা, বিধানসভা, এটা বাংলাতে আমি লিখে দিচ্ছি। বিধানসভা, অ্যাসেম্বলি। 71, কম্পোজিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, 71 কি বলে? বিধান পরিষদের গঠন। 214 কিসের সাথে সম্পর্কিত? হাইকোর্ট ফর স্টেট, রাজ্যের যে হাইকোর্ট রয়েছে তার সম্পর্কে রয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ, ইউটিজ যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা রয়েছে 239 সংখ্যক অনুচ্ছেদে। 243, এখানেই তোমার পঞ্চায়েত সম্পর্কে আছে, বিশেষ করে 243A গ্রাম সভা আসে। আর অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ওটা ডিপিএসপি তে আছে 40-তে। আর্টিকেল 280, ফাইন্যান্স কমিশন, বর্তমানে 16 ফাইন্যান্স কমিশন গঠিত হয়েছে, অরবিন্দ পানগাড়িয়া হলেন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান। 16 ফাইন্যান্স কমিশন, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে 1969-এ বিলুপ্ত হয়েছে। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নামই হচ্ছে বিধান পরিষদ। ভয় পাওয়ার, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা প্রথমবার যারা পড়বে একটু তো অসুবিধা হবে, 2 থেকে 4 বার ভালো করে করো,
কোনো বাংলা মানে বুঝতে অসুবিধা হলে গুগল সার্চ করো, গুগল ট্রান্সলেটর ইউজ করো, দেখবে সব নিজের মতো করে, যেটা মানে তুমি বুঝতে পারছো না ট্রান্সলেট করে নিজের মতো করে খাতায় লিখবে। সব যদি আমি লিখে দিই না, তাহলে ওই সেই লেখাই থেকে যাবে, পড়নি। কারণ আমি তখন হাতে হাতে প্রমাণ পেলাম। কারণ ফাউন্ডেশনের ব্যাচে যে কটা স্টুডেন্টকে, সবার কথা আমি বলছি না, ওই গুটি কয়েক যারা পারেনি তাদের জন্য আমার কষ্ট হচ্ছে যে আমি এত সুন্দর করে বাংলাতে লিখে 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 দিয়েছিলাম, পড়েনি। তো ওই জন্য কষ্ট লাগে। এত খেটে আমার লাভ কি বলো? পড়ানো দু টাইপের হয়, একটা ফাঁকি দিয়ে পড়ানো আর একটা দরদ দিয়ে পড়ানো, বুঝেছো? এরপরে আসি, তাহলে অর্থ কমিশন হলো। এরপরে চলে আসছি আর্টিকেল 315, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কি আছে? এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খোলো, পেয়ে যাবে। পাবলিক সার্ভিস কমিশনস ফর দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস। এই যে ইউপিএসসি, এসপিএসসি, মনে থাকবে। আর্টিকেল 324 নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত। এই যে সুপারভাইজ করা, ডাইরেকশন করা, ইলেকশনকে কন্ট্রোল করে, কার উপরে ভেস্টেড হয়েছে? ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন। এই জন্য পরীক্ষাতে আসে না নির্বাচন কমিশনের আর্টিকেল কোনটা? 324 ভিভিআই। আমি শেষে স্টার করে দিচ্ছি। 343 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। 352 এগুলো হচ্ছে প্রেসিডেন্টের পাওয়ার। 352, 356 এবং 360। 352 যেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, যেটাকে আমরা বলি তোমার প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা 3বার জারি হয়েছে। 356 হচ্ছে প্রভিশনস ইন কেস অফ ফেলিয়ার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন স্টেট, অর্থাৎ রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা দেখা দিলে, যেটাকে আমরা সাধারণত প্রেসিডেন্ট রুল বলছি, এটাও আমরা জানি। আর এরপরে দেখো আর্টিকেল 60, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। আর লাস্ট আমি এটাই লাস্ট যে আর্টিকেলটা রেখেছি, আর্টিকেল 368 পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। পার্লামেন্টের উপরে যে পাওয়ার আছে কি? টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, সংবিধান সংশোধনের ম্যাটারটা, সেটা কোথায় আছে? আর্টিকেল 368। চলো এবার একবার স্টার দিয়ে দিই, একবার পড়ে নাও তারপরে দেখছি, একবার একটু পড়ে নাও তারপরে দেখছি। চলো আমি এবার স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? সবার প্রথম কথা, যদি তুমি এসএসসি এবং রেলওয়ের ক্যান্ডিডেট হও, আমি আবার রিপিট করছি, কারণ যারা আছে সে এসএসসির পরীক্ষাও দেয়, পিএসসির পরীক্ষাও দেয়, সব মিলিয়ে যার এরকম দরকার, যেমন একটা সরকারি চাকরি দরকার, তো সে কি করবে? সে তার কোনো স্পেসিফিক নেই, সে সব পরীক্ষা দেয়। এবার যার টার্গেট শুধু এসএসসি, সে শুধু এসএসসি। তো প্রথম কথা, যদি তুমি এসএসসি বা রেলওয়ে টার্গেট করে থাকো কোনো একটা, মানে এসএসসি এমটিএস হোক, জিডি হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, সিপিও হোক, সব অল অল অল, এখানে বাদ দেওয়ার কিছু নেই। রেলের মধ্যে গ্রুপ ডি, এনটিপিসি অল, তাহলে এসএসসি এবং রেলওয়ে হলে অল। কি বললাম? আই রিপিট এগেন, এসএসসি এবং রেলওয়ে হলে অল। বিশ্বাস করো 3 থেকে 4 বার পরও মুখস্থ হতে বাধ্য। এসএসসি রেলওয়ে অল। আর রাজ্যের ক্ষেত্রে একটু অর্ধেক তুমি মেন আর্টিকেল গুলোকে সংযোজন বিয়োজন করতে পারো। তো সেই হিসেবে আমি কিছু স্টার্ট করে দিচ্ছি, ওকে? যদিও পুরোটা পড়া শ্রেয়, এটা আমার ফিডব্যাক থাকবে। আর্টিকেল 368, স্টারটা কেমন করব? এমন স্টার করি। আর্টিকেল 360, আর্টিকেল 356, 352 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইলেকশন কমিশন। বাদ দেব কোনটা? ওইটাই তো সমস্যা। 315 চলে আসে, বাদ দেব কোনটা? হ্যাঁ, এখানে ফাইন্যান্স কমিশন দিলাম, হাইকোর্ট দিলাম, এ জিনিস একদম বেসিক জিনিস। এরপরে অ্যাডভোকেট জেনারেল দেব, রাষ্ট্রপতির ওথ দেব, এক্সিকিউটিভ পাওয়ার দেব, গভর্নরস অফ স্টেট দেব। তার আগে দেব ক্যাগ দেব, অধ্যাদেশ দেব, বাজেট দেব, অর্থ বিল দেব, স্পিকার দেব, লোকসভার দিয়ে দিলাম। কাউন্সিল অফ স্টেট হলো পার্লামেন্টের গঠন, তো ডব্লিউপি, পিওয়াইকিউ, অ্যাটর্নি জেনারেল, প্যারাডন, ভাইস প্রেসিডেন্ট থেকে এটা মনে রাখো। এবার এটা মনে রাখো, 52তে প্রেসিডেন্ট মনে রাখো, এক্সিকিউটিভ পাওয়ার মনে রাখো, ইলেকশন তো একটাতেই মনে রাখতে পারবে, ওথ মনে রাখো, আর ইমপিচমেন্টও এসছে।
ইউনিফর্ম সিভিল কোড মনে রাখো, সেপারেশন জুডিশিয়ারি এক্সিকিউটিভ মনে রাখো, ডিপিএস এর মধ্যে সবকটা ইম্পর্টেন্ট, 51A মনে রাখো, ইন্টারন্যাশনাল পিস মনে রাখো, 19, 21, 21A, 23-24 রাইট এগেইনস্ট এক্সপ্লোইটেশন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, 1 মনে রাখো, 2 মনে রাখো, 3 মনে রাখো, 14, 15, 17, 18। চলো এগুলো একবার মার্কটা দেখে নেবে। হ্যাঁ, বাদ দেওয়ার মতো কিছু নেই, অলরেডি তো বাদ দিয়ে লিস্ট করা, বুঝতে পেরেছো? ওই জন্য অল পড়তে পারলে ভালো, অল পড়তে পারলে ভালো। চলো এবারে প্রশ্নোত্তরে যাই, দেখি এতক্ষণ তো থিওরি পড়লাম, দেখি কার মাথায় কতটা ঢুকেছে। এবং ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন, কোশ্চেনটা তোলা হয়েছে আরআরবি এনটিপিসি 2022 পেপার থেকে। বলো বাদ দেবো কোনটা? ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এবং লিখিত সংবিধান, সবাই আমরা জানি আমাদের কনস্টিটিউশন হচ্ছে রিটেন কনস্টিটিউশন। বলছে গৃহীত হওয়ার সময় কয়টি ধারা ছিল, অর্থাৎ আমাদের যে মূল সংবিধানে, এই প্রশ্নটা এই জায়গাটা থেকে, যে মূল সংবিধানে কয়টি ধারা, সবাই আমরা মনে রেখেছি 395 আর্টিকেল ছিল। রাইট অ্যান্সার কি হবে? অপশনস নাম্বার ডি। দেখো আমরা যদি এখানে একটু নোটসের দিকে তাকাই, তাহলে নোটস কি বলছে? যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট, বিশ্বের দীর্ঘতম, এবং এটা একটা রিটেন কনস্টিটিউশন, এটা একটা লিখিত সংবিধান, পরীক্ষাতে আসে। এটা কবে গৃহীত হয়েছিল? 26 নভেম্বর 1949। তাই 26 নভেম্বর তারিখটাকে আমরা কনস্টিটিউশন ডে হিসেবে উদযাপন করি, সংবিধান দিবস। এটা কেম ইনটু ফোর্স কবে থেকে কার্যকর হয়েছিল? 26 জানুয়ারি 1950 থেকে। এটাও আমরা মুখস্থ রেখেছি, এই দুটো তারিখ WPKP তে খুব আসে, এসএসসি রেলেও এসছে। এবং গৃহীত হওয়ার সময় 395টি আর্টিকেল ছিল, 8টা শিডিউল ছিল, এবং এগুলো 22টা পার্টে বিভক্ত ছিল। হয়ে গেল ফার্স্ট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। কারো কোনো ডাউট? হ্যালো, নো ডাউট? সো লেটস মুভ নেক্সট কোশ্চেন। এসএসসি জেইই 2023, একদম লেটেস্ট কোশ্চেন, গরম গরম কোশ্চেন করো। এসএসসি জেইই 2023, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা উল্লেখ করা হয়েছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে? অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি, অ্যাবলিশনস অফ আনটাচেবিলিটি, এই তো হয়ে গেল। রাইট অ্যান্সার কি? আর্টিকেল 17। আর্টিকেল 17 আমরা কি পড়েছি? আর্টিকেল 17 আমরা পড়েছি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ বা বিলুপ্তির কথা 17 নম্বর ধারাতে। রেলের গ্রুপ ডি 2022 কোশ্চেন বলছে এপ্রিল 2022 অনুযায়ী, ভালো করে মন দিয়ে শুনবে, এসএসসি রেলওয়ে এই টাইপের কোশ্চেন আসে যে অ্যাজ অফ নাও বা অ্যাজ অফ এপ্রিল 2024 ভারতের সংবিধানে 12টি শিডিউল সহ ড্যাশটি ধারা রয়েছে। মূল সংবিধানে 395টা আর্টিকেলের কথা বলেছিলাম, এখন 448। রাইট অ্যান্সার কি হবে? অপশনস নাম্বার এ। তাহলে অ্যাজ অন এপ্রিল এই কোশ্চেনটা রেলের গ্রুপ ডি কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্ট 448 আর্টিকেলস উইথ 12 শিডিউল, 12টা শিডিউল, and with 25 parts and 25টা পার্টও আছে, এটাও ভুললে চলবে না। রেলের গ্রুপ ডি 2022, এবং আমি এসএসসি রেল পড়াতে গিয়ে এই টার্মটার কথা বলে দিয়েছি যে আমরা এই যে বাজেট আমরা বলছি, এই বাজেট কিন্তু আমরা সংবিধানে এইভাবে উল্লেখ পাচ্ছি না। এখানে আর্টিকেল 112তে যে টার্মের কথা বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি, মানেই হচ্ছে তোমার এটাকেই হচ্ছে আমরা যেটাকে বাজেট হিসেবে বুঝছি, মনে থাক বাজেট হিসেবে বুঝছি। এটা কোথায় আছে? আর্টিকেল 112তে আছে। আজকেই পড়েছি, পড়া থাকলে অসুবিধা হবে না। এই দেখো পড়া থাকলে একদমই অসুবিধা হচ্ছে তোমাদের, বলো তো উত্তর করতে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এত ভালো ভালো পরীক্ষার কোশ্চেন করাচ্ছি, অসুবিধা হচ্ছে? একদম লেটেস্ট পরীক্ষা, এর মাঝখানে তো এই পরীক্ষাগুলোই হয়েছে, তাই না? এই জন্য এই পরীক্ষাগুলোর কোশ্চেন করাচ্ছি। লাস্ট এই কয়েক বছরে
এই পরীক্ষাগুলোই নিয়মিত হয়েছে, তাই আমি এই পরীক্ষাগুলোরই কোশ্চেন করাচ্ছি। যেমন দেখো সিজিএল 2023-এর কোশ্চেন পারা উচিত, দেখো তো বুঝতে পারো কি? এটা আবার একটু ডেপথ থেকে দিয়েছে সিজিএল, তো আমি তোমাদের দেখো জাস্ট 315 পড়িয়ে বেরিয়ে গেছি, দেখবে খেয়াল করবে যে 315 ডাইরেক্ট ওপরে ওপরে বলে দিয়েছি, কিন্তু এই কোশ্চেনটা একটু ডেপথ থেকে দিয়েছে, আমি ভাবলাম তোমাদের একটু পড়িয়ে দিই। বলছে ভারতীয় সংবিধানের 323 অনুচ্ছেদ সম্পর্কিত ড্যাশের সাথে, তো এটা বেসিক্যালি ওই পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের সাথে সম্পর্কিত। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি 323, এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দা রিপোর্টস অফ পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের সাথে সম্পর্কিত, মনে থাকবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। এসএসসি জিডি, আরে একদম গরম কোশ্চেন্স মার্কেটের। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ইন্ডিয়া হলো ভারত, তাই না, এবং এবং এটি একটি ইউনিয়ন অফ স্টেটস। এসএসসি জিডি 2023-এরই কোশ্চেন, একদম প্রথমেই আমরা জানতে পারি এই যে আর্টিকেল 1, সেখানে কি আছে? আর্টিকেল 1 নেম আছে এন্ড টেরিটরি অফ দা ইউনিয়ন আছে। এই 1-এর আমরা পেয়ে যাই যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এন্ড শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, মনে থাকবে। এটা পরীক্ষাতে আসা কোশ্চেন, পিওয়াইকিউ দেখতে পাচ্ছ, আমি বললাম এই কোশ্চেন আসে পরীক্ষাতে। দেখো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত shall be a union of states, এসএসসি জিডির কোশ্চেন। আর এই পিওয়াইকিউ গুলো করলে তোমাদের সুবিধাটা কি? এই ধরনের কোশ্চেনই আসবে পলিটি থেকে, হ্যাঁ এই ধরনের কোশ্চেনই আসে। সিএইচএসএল সবগুলো পরীক্ষারই রেখেছি, দেখো সিএইচএসএল 2023 ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 2 এর সাথে সম্পর্কিত। 2 কিসের সাথে সম্পর্কিত এটা কেয়ারফুল হবে, আমি বারবার বলেছিলাম। এক তো বুঝলে নেম সম্পর্কে বলা হলো, 2 আর 3টা অনেকে গুলিয়ে যায়, ওইটা ভালো করে দেখো তো দেখি কি বলেছে। নতুন রাজ্যের এন্ট্রি বা প্রতিষ্ঠাতা, নাকি বিদ্যমান রাজ্যগুলির ক্ষেত্রের পরিবর্তন, মানে এক্সিস্টিং স্টেটের এরিয়া পরিবর্তন, নাকি অলরেডি এক্সিস্টিং স্টেটের নাম পরিবর্তন, নাকি ইউনিয়নের নাম এবং অঞ্চল, কিসের সাথে সম্পর্কিত? তো অবশ্যই বোঝা যাচ্ছে যে 2 কিসের সাথে সম্পর্কিত? নতুন রাজ্যের এন্ট্রি, এক্সিস্টিং হলেই তোমার 3-তে চলে যায়। এই যে আর্টিকেল 3ও আমি অ্যাড করেছি, 3-তে কি আছে? ফরমেশন অফ নিউ স্টেট এন্ড অল্টারনেশন অফ এরিয়া বাউন্ডারি নেমস অফ এক্সিস্টিং স্টেটস। এক্সিস্টিং স্টেটস হলেই মানে কি বিদ্যমান রাজ্য, যে রাজ্যগুলো অলরেডি রয়েছে সেটা হলো 3, আর 2 অনুচ্ছেদে কি হচ্ছে? অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। 2 আর 3 হলো, আর 1-এ কি আছে? নেম। একদম ক্লিয়ার, হ্যাঁ কি না? সত্যি সত্যি বলো বুঝতে পেরেছো কি? এত কষ্ট করে আমি এগুলো ট্রান্সলেট করে এনেছি, কারণ এইগুলো তো বাংলায় তুমি এইভাবে পাবে না, না? যাক, এর পরের প্রশ্ন করো। এসএসসি সিএইচএসএল 2023-এর এমসিকিউ। প্রথমবার একটু অসুবিধা হবে, আমি আবার বলছি 2-3 বার পড়বে, সব মাথায় ঢুকে যাবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ ইউনিয়নের নির্বাহীর সাথে সম্পর্কিত? ইউনিয়নের নির্বাহী বলতে কি বলতে চাচ্ছে বলতো? এক্সিকিউটিভ, তাই না? এটা হচ্ছে তোমার 52 থেকে 78। এই যে ইউনিয়ন এক্সিকিউটিভ সে রাষ্ট্রপতির ওখানে দেখোনি, 52 থেকে 78-এর মধ্যে আছে ইউনিয়ন এক্সিকিউটিভ। অপশনস নাম্বার বি রাইট অ্যান্সার। এসএসসি জেই 2021 ভারতীয় সংবিধানের 300A অনুচ্ছেদ কোনটির সাথে সম্পর্কিত? আর্থিক জরুরি অবস্থা, সর্বভারতীয় পরিষেবা, শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার। কারণ এটা আসলে মৌলিক অধিকার ছিল 300A, তো বর্তমানে এটাকে রাইট টু প্রপার্টির সাথে সম্পর্কিত আর্টিকেল 31 ছিল, বাট এটাকে 1978 সালের একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেটা ছিল 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তাই 44তম সংবিধান সংশোধনী 1978 সাল, এর দ্বারা রাইট টু প্রপার্টিকে মৌলিক অধিকার থেকে ডিলিট করা হয়েছে। এটা বর্তমানে একটা কি ধরনের রাইট টু প্রপার্টি? এটা একটা আইনি অধিকার, লিগাল রাইট। হলো সম্পত্তির অধিকার ইজ দ্য রাইট অ্যান্সার, এটা জানো সবাই। এটা দেখো দুটো পরীক্ষায় এসছে, এবং আমাদের রাজ্যের কথা মেনশন করলে আরো বেড়ে যেত, পিএসসির পরীক্ষাতেও এসেছিল।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে অর্থ বিল সম্পর্কে? আরে ডেফিনেশন অফ মানি বিল বলো কোথায়? 110। এন্ড আমরা বারবারই একটা এমসিকিউ পড়িয়েছিলাম না, যে কোনো একটা বিল ইট ইজ মানি বিল অর নট। কোনো একটা বিল সেটা মানি বিল না কি অন্য বিল। এই যে ডিসিশন, এই যে চূড়ান্ত সিদ্ধান্ত, এর যে চূড়ান্ত সিদ্ধান্ত কে দেন? কোনো একটা বিল মানি বিল কিনা এই চূড়ান্ত সিদ্ধান্ত কে দেন? স্পিকার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সুমিত, বাকিরাও কারেক্ট। আরপিএফ এসআই তে এসছে, আবার গ্রুপ ডি তে এসছে। আরপিএফ এসআই তে এসছে, আবার গ্রুপ ডি তে এসছে। যে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি শিডিউল রয়েছে? শিডিউল ইয়ানি কি তফসিল। তাহলে বর্তমানে বলেছে, আগে ছিল 8টা, তারপর 9th শিডিউল আসলো, 10th শিডিউল, 11th শিডিউল এন্ড 12th শিডিউল। বর্তমানে হচ্ছে 12টি। আগে ছিল 8টা, আরো বৃদ্ধি পেয়ে 12টা। At present there are 12 schedule in our constitution. করো এটা, যেই 2019 এর কোশ্চেন, জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? এই জায়গায় যাদের অসুবিধা হচ্ছে, কোন পার্ট? পার্ট মানে ওই যে আমি ক্লাসের শুরুতে দেখবে 5টা পার্ট দেখিয়েছিলাম, পার্ট 3, পার্ট 4, পার্ট 4 এর ওই জায়গায়। এই জায়গায় এই জন্য আমি পার্ট 6 অব্দি অ্যাড করে দিয়েছি, এটা একটু তুলে নেবে। পার্ট 1 এ আছে কি, এটা ক্লাসের শুরুতে প্রথম 5টা দিয়ে দিয়েছি, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। পার্ট 2 সিটিজেনশিপ, পার্ট 3 মৌলিক অধিকার, পার্ট 4 রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, পার্ট 4 এর মৌলিক কর্তব্য, পার্ট 5 এ ইউনিয়ন অ্যান্ড পার্ট 6 এ আছে দ্য স্টেটস। বোঝা গেল? আর তারপরে এই যে পার্ট 8 জানছি, এটাতে আছে আমাদের কি কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ ইউটির এর সাথে সম্পর্কিত, ইউনিয়ন টেরিটরিজ এর সাথে সম্পর্কিত। এটা তো সবার জানা। নেক্সট, সিএইচএসএল এ দিয়েছি, দেখো আজকেই পড়িয়েছি, একটু আগেই পড়িয়েছি, ভুল হওয়ার কোনো জায়গা নেই, ভুল হওয়ার কোনো জায়গা নেই। কোন ধারার অধীনে ভারতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ওই যে ইউপিএসসি বা এসপিএসসির কথা আমরা বলেছি, এই যে পিএসসি কোথায়? 315, 315 to 323, এখানেই তো রয়েছে এই বিষয়বস্তুগুলো, তাই না? ইউনিয়ন এন্ড স্টেটস এর জন্য যে পাবলিক সার্ভিস কমিশনের কথা, 315 একদমই কারেক্ট। চলো, দ্যাটস অল ফর টুডে। কেমন ছিল পর্বটি? একদম সাজিয়ে গুছিয়ে এনেছি। এই জিনিসটা পড়বে, নিশ্চিত কমন পাবে। যদি আর্টিকেল থেকে কোশ্চেন্স আসে, এর বাইরে হওয়ার নেই। তুমি খোলো কোশ্চেন্স পেপার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের, এর বাইরে থেকে আসলে আমাকে মেসেজ করবে, আমি অ্যাড করে দেবো, আবার ক্লাস দেবো প্রয়োজনে, বাট এর মধ্য থেকেই আসবে। বুঝতে পেরেছো? চলো, ভালো থেকো সবাই, আর ভালো করে প্রিপারেশন করো, নিজের খেয়াল রাখো, আর খুব ভালো করে প্রিপারেশন করো। কারণ পড়াশোনার বিকল্প কিছু নেই। তোমাকে সিলেকশন পাইয়ে দেবে একমাত্র তোমার স্টাডিজ, তোমার মেহনত। তুমি যে দিন রাত লাগাতার পড়াশোনা করছো সেটাই। কারণ কোশ্চেন পেপার পরীক্ষাতে তুমি দেবে, আমি না। এইটা ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জন্য আমার বারবার তোমাদের কাছে অ্যাডভাইস থাকবে, খুব ভালো করে পড়বে। পড়ার ব্যতীত কিন্তু কোনো কিছুতে ফোকাস করার দরকার নেই। কম্পিটিটিভ ফিল্ডে তুমি এসছো মানে যে সবাই ফর্ম ফিল আপ করছে তুমিও করছো, না, নেভার। তোমাকে জেনুইনলি পড়তে হবে, তা নইলে এই জগৎটা আর নেই সেরকম। বরাবরই কম্পিটিটিভ ফিল্ড, সরকারি চাকরি, স্টেবিলিটির ব্যাটার, সেখানে কম্পিটিশন থাকবেই। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি গাফিলতি করবে আর তুমি ভাবছো সিলেকশন পেয়ে যাবো, চাপ আছে। ওকে, ভালো থেকো, ভালো করে পড়ো, অ্যান্ড অল দ্য বেস্ট।